সুপ্রিয় দর্শক, নিউজ 24 এর বিশেষ আলোচনা জনতন্ত্র গণতন্ত্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ আমরা কথা বলবো ষোড়শ সংশোধনী বিতর্কের শেষ কোথায়। এই বিষয়ে কথা বলার জন্য তিনজন আলোচক আমাদের আমন্ত্রণে এই স্টুডিওতে যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার বাম দিকে আছেন শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক বিচারপতি, সুপ্রিম কোর্ট। আপনাকে স্বাগত আলোচনায়। আপনাকে ধন্যবাদ। আমার ডান দিকে আছেন ডক্টর আতর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী। আছেন ডক্টর তারেক শামসুর রহমান, রাষ্ট্রবিজ্ঞানী। আপনাদেরকে স্বাগত। প্রথমে তারেক শামসুর রহমান, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে ষোড়শ সংশোধনী নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের পরেই কিন্তু একটা বিশাল তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে। এর শেষ কোথায়? এটা কি চলবেই? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে শুরু করলেন এর শেষ কোথায়, সাধারণ মানুষের মধ্যে একটা পারসেপশন আমি দেখেছি যে রায়টা হয়েছে এবং সেই রায়টা নিয়ে যা প্রতিদিনই যেটা ঘটে চলছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা হতে দেওয়া উচিত না, এটা একটা শেষ হওয়া উচিত। এখন প্রশ্নটা হচ্ছে সেখানে এর শেষটা কিভাবে সম্ভব। দেখেন, একটি রায় হয়েছে এবং যেটা সবাই যেটা বলছেন যে রায় নিয়ে কারো কোনো আপত্তি নেই। রায় দুটো ব্যাপার, একটা হচ্ছে রায়, একটা হচ্ছে পর্যবেক্ষণ। আপত্তিটা উঠেছে পর্যবেক্ষণ নিয়ে। এখন পর্যবেক্ষণ নিয়ে যে কথাগুলো বলা হচ্ছে এবং আমাদের অনেক সিনিয়র লেভেলের মন্ত্রীরা এবং বিএনপির লোকজনরা যেভাবে বিষয়টা নিয়ে আলোচনা করছেন, এবং তাতে করে কিন্তু একটা মানে ভাবমূর্তি নষ্ট হচ্ছে, রাজনীতিবিদদের সম্পর্কে একটা ভাবমূর্তি নষ্ট হচ্ছে। কারণ রাষ্ট্রের বিচার বিভাগ নিয়ে এ ধরনের মন্তব্য করা, এবং আমি দেখলাম আমাদের একজন ব্যারিস্টার যিনি আওয়ামী লীগের সাথে সম্পর্কিত, তিনি এটাকে বললেন পেন ড্রাইভ জাজমেন্ট। এখন এভাবে একটা সাবেক প্রধান বিচারপতি, তার একটা জাজমেন্ট, যার সাথে অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতি জড়িত ছিলেন, তারা একটা রায় দিয়েছেন। পৃথিবীর সব রায়, আমাদের শামসুদ্দিন চৌধুরী মানিক আছেন, তিনি ভালো জানেন জাজমেন্ট নিয়ে কথা বলা যায়, কিন্তু জাজমেন্ট নিয়ে যখন পেন ড্রাইভ জাজমেন্ট বলা হয়, তার অর্থ হচ্ছে আপনি বলছেন যে জাজমেন্টটা অন্য কোনো জায়গা থেকে আনা হয়েছে, লেখা হয়েছে। এটা কি সম্ভব? কোন দেশে কি সম্ভব? আমি আমার রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যেটা যতটুকু আমি পড়েছি, এভাবে কোনো একটা জাজমেন্ট কখনো হয় বলে আমার জানা নেই। অন্তত যাই ঘটনা ঘটুক, এভাবে পেন ড্রাইভ জাজমেন্ট বলে বিচার বিভাগকে হেয় প্রতিপন্ন করা কখনো কাম্য নয়। আমি যেটা বুঝি সেটা হচ্ছে এটা একটা সমাধান হওয়া উচিত। যে ঘটনা ঘটেছে, একটা রায় আমরা পেয়েছি, নিশ্চয়ই রায়ের যারা ক্ষুব্ধ হয়েছেন তারা বিষয়টা নিয়ে রিভিউ করার সুযোগ আছে, যেটা আইনগতভাবে আপনি পারেন। আইনগতভাবে এর মোকাবেলা করাই ভালো এবং এটা শেষ হওয়া উচিত। এভাবে রাজনীতিবিদরা, সেটা সরকার পক্ষে হোক এবং বিরোধী পক্ষই হোক, এবং বিচার বিভাগকে মুখোমুখি দাঁড় করানো, এটা আমাদের দেশের সুস্থ গণতন্ত্র চর্চার জন্য আইনগতভাবে মোকাবেলা না করে রাজনৈতিকভাবে এটা ঠিক হবে না, এটা ঠিক হবে না। শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, আমি এটা দেখছি এইভাবে। আমি আরেকটু, যেহেতু আমি নিশ্চয়ই আইনবিদ, ওনারা অবশ্য দুজনেই রাষ্ট্রবিজ্ঞানী, এবং রাষ্ট্রবিজ্ঞানে আইনের এই বিষয়টা তারা নিশ্চয়ই পড়াশোনা করেন, কারণ সংবিধান নিয়ে তো রাষ্ট্রবিজ্ঞানীরাও পড়াশোনা করেন ইত্যাদি, এবং দুজনেই পিএইচডি ডিগ্রি হোল্ডার। তো এখানে দুটো জিনিস, একটা হলো রায়, যেটা অধ্যাপক সাহেব বলেছেন, রায়, এবং আরেকটা হচ্ছে অবজারভেশন। এখানে অবজারভেশনটা বেলায় আপনারা যদি পুরো রায়টা পড়েন, এখন তো বই আকারে জড়িয়েছে, তাহলে দেখবেন অবজারভেশন কিন্তু প্রধান বিচারপতির অবজারভেশন একটা 400 পৃষ্ঠা। এই অবজারভেশনের সাথে কিন্তু অন্য 6 জন বিচারপতির কেউ ঐক্যমত পোষণ করেননি। এটা একান্তই প্রধান বিচারপতি সিনহা বাবুর নিজস্ব অবজারভেশন। এবং অন্য 6 জন আপনারা দেখবেন, ওহাব সাহেবের আছে 395 পৃষ্ঠায়, নাজমিনা সুলতানের আছে 523 পৃষ্ঠায়, সৈয়দ ইত্যাদি সবার অবজারভেশন, তারা আলাদা অবজারভেশন দিয়েছেন, কিন্তু তারা কিন্তু প্রধান বিচারপতির অবজারভেশনের সাথে ঐক্যমত আদৌ পোষণ করেননি। সুতরাং এই অর্থে তারা কি দ্বিমত পোষণ করেছেন সেটা বলা যাবে? তা তো না, দ্বিমত তো দরকার হয় না। আপনি যখন একমত না হলে কি দ্বিমত আইনের ভাষা? না, আপনি যখন এগ্রি করবেন, তখন আপনি লিখবেন যে আই এগ্রি উইথ হিজ সকলে কিন্তু রায়ের সাথে এগ্রি করেছে। রায়টা হলো যে রায়ের ব্যাপারে সবাই একমত, সবাই বলেছে আই এগ্রি, একদম স্পষ্টভাবে বলেছে। কিন্তু অবজারভেশন প্রত্যেকে আলাদা অবজারভেশন দিয়েছেন।
এবং প্রত্যেকের অবজারভেশন, সিনাবাবুর অবজারভেশনের সাথে অন্যের এখানে আমি আবার বলি, অন্যরা কিন্তু সিনাবাবুর অবজারভেশনের সাথে ঐক্যমত পোষণ করেননি এবং প্রত্যেকেই নাজমুনারা সুলতানা ছাড়া প্রত্যেকেই নিজস্ব অবজারভেশন দিয়েছেন। এটাই হচ্ছে পরিষ্কার যে সিনাবাবুর অবজারভেশনের সাথে তারা ঐক্যমত পোষণ করেননি। ইনফ্যাক্ট কোথায় সাংঘর্ষিক আমি বলছি প্রধান বিচারপতির যে আমি সোকল অবজারভেশন বলছি, এটা যোজন ধরে ইস্যু থেকে একটা মামলায় সকলেই জানেন, আমরা সবাই জানি, আইনযোগ্য হতে হবে এমন কোনো কথা নেই, ইস্যু থাকে এবং এখানে তো সার্টিফিকেট নিয়ে এসছে, হাইকোর্ট সার্টিফিকেট দিয়েছে, একটা ইস্যুটা ছিল কি যে এই যে 1600 সংশোধনী আইনটি যে পাশ করেছে এটা সংবিধানের সাথে বা সংবিধানের মৌলিক কাঠামোর সাথে সাংঘর্ষিক কিনা, ছোট্ট ইস্যু, কিন্তু এই ইস্যুতে কিন্তু সার্টিফিকেট দিয়েছে। সিনাবাবু এই ইস্যু থেকে হাজার হাজার মাইল দূরে যে ওনার অবজারভেশনে উনি বহু কথা লিখেছেন যেটার সাথে ইস্যুর আদৌ কোনো সম্পর্ক নেই। ইনফ্যাক্ট আমি বলবো তার 90% লেখনী ইস্যুর থেকে যোজন মাইল দূরে। এখানে উনি মন সিনেমা হলের সঙ্গে মন সিনেমার সাথে মন সিনেমা এটাই ইস্যু ছিল, কিন্তু আমি বলি মন সিনেমা কিন্তু এটাই ইস্যু ছিল। মন সিনেমা ইস্যু ছিল যে আপনার সামরিক অর্থাৎ সামরিক বলে ফরমান বলে এই মেন সিনেমা তো দখল করা হয়েছিল, এইটা আইনত সাংবিধানিক ভাবে এটা বৈধ ছিল কিনা। সুতরাং সেখানে তো এইটাই ইস্যু ছিল। এটা কিন্তু এটা অনেকেই বলার চেষ্টা করছে যে মূল সিনেমার ধান বান্তের রাধার, মোটেও না, ওইটাই ইস্যু ছিল কিন্তু মূল সিনেমার ব্যাপারে। অন্যদিকে এই রায়ে সিনেমাবাবু এককভাবে যে 400 পৃষ্ঠা যে তথাকথিত অবজারভেশন লিখেছেন তার সাথে এই ইস্যুর কত 90%-এর আদৌ কোনো সম্পর্ক নেই। উনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের কথা লিখেছেন, যুক্তরাজ্যের ইতিহাসের কথা লিখেছেন, ভারতের ইতিহাস, উনি কি না লিখেছেন, যার জন্য ওই যে পেন ড্রাইভ জাজমেন্ট কথাটা যে এসছে এই কারণে হয়তো এসছে যে এটার সাথে আদৌ রায়ের একটা জিনিস আছে বলি, আইনজ্ঞ হিসাবেও এটা বলার দরকার আছে যে রায়ের বাইরে, ইস্যুর বাইরেও কিন্তু অনেক সময় বিচারকরা কিছু কথা দিয়ে থাকেন ইস্যুর বাইরে, যেটাকে আমরা আইনের ভাষায় বলি অবিটার ডিকটাম বা অবিটারও বলি। সেখানে কিন্তু রায়ের সাথে কিছু সম্পৃক্ততা থাকতে হবে, অবিটারেরও কিন্তু কিছু সম্পৃক্ততা থাকতে হবে। এইখানে এটা আমি অবিটারও বলতে পারবো না এই জন্য যে আদৌ কোনো সম্পৃক্ততা নাই। অন্যদিকে আপনি ওহাব সাহেবের, তারপরে সৈয়দ মাহমুদ হোসেন সাহেবের, ইমান আলী সাহেবের, হাসান ফয়েজ সিদ্দিকী সাহেবের অবজারভেশনগুলো দেখেন, তাদের যে অবজারভেশন তারা কিন্তু আলাদা অবজারভেশন দিয়েছেন সিনেমাবের সাথে একমত না হয়ে, সেই অবজারভেশনগুলোর সাথে কিন্তু আপনার ইস্যুর সম্পর্ক রয়েছে। সুতরাং এইখানে যেটা কিছু কিছু পত্রিকায় বলা হয়েছে যে অবজারভেশনগুলো সুপ্রিম কোর্টের অবজারভেশন, এটা মোটেও সুপ্রিম কোর্টের অবজারভেশন নয়, এটা এক ব্যক্তির প্রধান বিচারপতির অবজারভেশন। সুতরাং এইখানে ওই কথাটা যে প্রথম কথাটা প্রশ্নটা এনেছেন যে প্রধান বিচারপতি কি ব্যক্তি না প্রতিষ্ঠান? আসলে প্রতিষ্ঠান, কিন্তু যখন রায় দেন না, যখন সেটা আমাদের ইস্যু তো এখানে হচ্ছে যে আইনসভা এবং হচ্ছে বিচার, ইস্যু কিন্তু জড়িত। আমি বলি রাষ্ট্রের আইন পরিষদ এবং হচ্ছে রাষ্ট্রের বিচারক। ইউ আর রাইট। সেই মধ্যে কিন্তু রাষ্ট্রীয় এখানে 7জন বিচারকের একজন তিনি, কিন্তু এখানে কিন্তু উনি প্রতিষ্ঠান নন। জি, আমি আপনার কাছে আবার আসবো। দেখি আমাদের রাষ্ট্রবিজ্ঞানের আতর রহমান কি বলেন যে নির্বাহী বিভাগ, আইনসভা এবং হচ্ছে বিচার বিভাগ রাষ্ট্রের 3টি প্রধান অঙ্গ, এইটা নিয়ে কিন্তু রায় অনেক কথা বলা হয়েছে। তো এটা কি খুব অপ্রাসঙ্গিক মনে হয়েছে কিনা আপনার কাছে? আমার কাছে অপ্রাসঙ্গিক মনে হয়নি, কারণ আইন উনি তো জানেন, জাস্টিস ছিলেন। যেমন বাংলাদেশের কি ধরনের রাষ্ট্র, এটা হলো একটা ইউনিটারি রিপাবলিক, অ্যাট দ্য সেম টাইম ইউনিটারি। এখানে উইথ দ্য পিপল ভেরি ইম্পর্টেন্ট, যে জনগণ, পিপলস রিপাবলিক। সেদিনই আমেরিকা যুক্তরাষ্ট্রে যেরকম উইথ দ্য পিপল দ্য রিপাবলিক, ইয়েস ইউনিটারি রিপাবলিক। আমেরিকা ইজ ফেডারেল স্ট্রাকচার, ওটা আরো কমপ্লিকেটেড। সুতরাং যে কোনো কনস্টিটিউশন বাতিল করাটা তো সহজ না, অ্যামেন্ডমেন্ট করলে শুধু তাকে এক্সপ্লেইন করতে হবে যে কেন আমি বাতিল করলাম। রাইট ও রং, দ্যাটস এ ডিফারেন্ট থিং। ইউ সি, দেখেন 1804 সালে সেই দিন জন সি মার্শাল, ওনার নামেই কিন্তু প্রধান বিচারপতি, ওনার নামটাই আমরা জানি, অন্য কোনো নাম আসে না। প্রধান বিচারপতি, ইভেন ইংল্যান্ডে উনি তো ছিলেন, ইংল্যান্ডে ইউনিটারি রিপাবলিক, এবং এতটা তারপরেও জুডিশিয়াল পাওয়ার ইজ সো ইম্পর্টেন্ট। এই যে ব্রেক্সিট ঘটনাটা যে হলো, ইট ওয়েন্ট টু দ্য জুডিশিয়ারি। বাংলাদেশে আজ কি হচ্ছে আপনি যদি দেখেন, যেভাবে পার্লামেন্টারি সিস্টেম আমরা চালাচ্ছি,
নামে হোক, যেভাবে হোক, ওয়ার্কিং প্রসেস তো আছে। এখন এই যে শাসন বিভাগ, তার প্রধান, আইন বিভাগের প্রধান, যে ডমিনেন্ট পার্টির প্রধান, সুতরাং এইখানে তো একটা এক্সিকিউটিভ প্রিডমিনেন্স আছে। আমি অন্য কথা বাদই দিলাম, একটা ওভারহেলমিং ডমিনেন্স আমরা দেখছি। থামাবে কে? সাপোজ দ্য এক্সেসেস অফ দ্য এক্সিকিউটিভ, কে থামাবে? আজকে যে কোনো আমাদের উপরে, উনি আজকে বলছেন, ওনার উপরেও তো কাল হতে পারে। সুতরাং হু ইজ গোয়িং, উনি কার কাছে যাবেন? উনি তো বিচার বিভাগের কাছেই যাবেন। কারণ আইনসভা আমরা তো দেখছি, কোন আইন, উনি তো জানেন যে আইন প্রণয়ন করে কে, ইভেন আইনসভা আমেরিকান যুক্তরাষ্ট্র যদি দেখেন। তো সুতরাং আমরা যেটা দেখছি যে এই যে ব্যালেন্স বা ভারসাম্যটা রাখা দরকার। আর উনি যেটা বলছেন, হুইচ ইজ পার্শিয়ালি ট্রু, যে ওইভাবে দেয়, কিন্তু একটাই জাজমেন্ট, একটাই এক্সপ্লেনেশন বিভিন্নভাবে বিভিন্ন জন দিতে পারে তাদের মনের মধ্যে কি আছে, বাট নোবডি ডিসএগ্রিড। ওটা একটা বই আকারে তো আসছে, আমরা দেখছি। সুতরাং জাজমেন্টটা যখন আপনি দিবেন, আপনার হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড লাগবে, সমসাময়িক ব্যাকগ্রাউন্ড লাগবে, এবং কি পরিবেশে জাজমেন্টটা আসলো, যে একটা আমাদের পার্লামেন্টের একটা amendment constitution which is a rarity in American history, যে আমেরিকানে বলে যে constitution amendment is a rare thing। হ্যাঁ, আমি বলি যে 229 বছরে 27টা মোটে হয়েছে। আমরা তো কথায় কথায় কনস্টিটিউশন অ্যামেন্ড করে ফেলি, ঠিক না? তো সুতরাং কেন অ্যামেন্ডমেন্ট করতে গেল হঠাৎ করে? সাপোজ আমি যেটা বললাম যে পার্লামেন্টে নিয়ে গেল, পার্লামেন্ট মানে কি? ক্যাবিনেটে যেটা হয় সেটাই তো পার্লামেন্টে চলে যায়। ওনারা নিজেরা একটা ড্রাফট করছে, বড় বড় কথা বলে। আজকে পার্লামেন্টের মেম্বাররা কয়টা ড্রাফটের মধ্যে তারা ছিল? আইন বিভাগ থেকে ড্রাফট করে দেয়, ক্যাবিনেটে ডিসকাশন হয়, হ্যাঁ না করে দেয়, হ্যাঁ। তো সুতরাং আমাদেরকে এই প্রসেসটাকেই বুঝতে হবে। পুরা এই যে যেটা আমেরিকা যুক্তরাষ্ট্র বলে যে বন্টন, আমি একটু বাংলা ডিস্ট্রিবিউশন অফ পাওয়ারটা কিভাবে আসছে, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি মনে করি যে চিফ জাস্টিস যে কথাটা বলেছেন, কতটুকু এক্সেস করেছেন, তিন বিভাগের মধ্যে রাষ্ট্রপতি হরাইজন্টাল অ্যাকাউন্টেবিলিটি, হরাইজন্টাল কতটুকু আছে? আপনি বিচার বিভাগ কার কাছে অ্যাকাউন্টেবল হবে, এই কথাটা থাকতে হবে। ইভেন আপনি দেখেন ওই যে দি ল্যান্ডমার্ক ডিসিশন অফ আমেরিকান হিস্ট্রি, জুডিশিয়াল রিভিউ, ওইখানেও বলা হয়েছে যে তাহলে বিচার বিভাগ কি স্বাধীন, যাকে ইচ্ছে তাকে? নো, দে হ্যাভ দেয়ার ওন অ্যাকাউন্টেবিলিটি। যেটা আজকে আসছে যে উনি একই সঙ্গে অন্যগুলো, এবং দে হ্যাভ বিকাম এমবোল্ডেন্ড টু সে, এবং সাবেক একজন প্রধান বিচারপতি বলেছেন যে আমরা আসলে জনগণের তন্ত্র না, আমরা বিচারকদের তন্ত্র। ওইটা হলো কনসার্নস অফ দ্য নেশন। এখানে আপনি এই অ্যাকাউন্টেবিলিটি নাই, কারণ তারা পাবলিকের থ্রুতে আসে নাই ওই সেন্সে। যদিও একটা সিস্টেম বা প্রসেসে ধরেন নিয়োগ প্রক্রিয়া, এখানেও আমাদের ফল্টি নিয়োগ, বাট নিয়োগ প্রক্রিয়াতে একটা আছে। আমেরিকা যুক্তরাষ্ট্রে দেখেন, প্রেসিডেন্ট নিয়োগ করে, বাট ইট হ্যাজ টু বি কনফার্মড বাই দ্য কংগ্রেস, বোথ হাউসেস। এবং ওই যে প্রসেসটা সিনেট করে কনফার্ম করতে হবে সিনেটে, এবং সেটা এত ব্যালেন্স যে পার্টির মধ্যে আবার সেখানে একটা আছে যে দুই পার্টির যে একেবারে মেজরিটি দিয়ে করলো, এবার যেমন জোর করে মেজরিটি দিয়ে করলো অনেকদিন, ওটা তো রং। কিন্তু যেটা কনভেনশন বা রুলস, ওটা মেজরিটি দিয়ে করা যাবে না। তো সুতরাং সব জায়গায় যদি মেজরিটি রুলকে আমরা মনে করি যে এটাই, হ্যাঁ, আজকে যেমন আওয়ামী লীগ ক্ষমতায় আসে মেজরিটি পার্টি, তারা কি কোনোদিন মাইনরিটিতে যাবে না? যদি যায় তাহলে তাদের কি অবস্থা হবে, কোথায় যাবে তারা? টিরানি অফ মেজরিটি বলে, টিরানি অফ দ্য মেজরিটি, সেইটা যেন না হয়। ওই জন্যই বিচার ব্যবস্থা। তার শামসুল, মানে বিতর্ক আমাদের কোথায় নিয়ে যাবে আসলে? না, এটা মানে কারণ আজকে এটা প্রধান কাগজে বলা হয়েছে যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, আইনমন্ত্রী এবং অ্যাটর্নি জেনারেল বঙ্গভবনে বিরল একটি বৈঠক করেছেন। না দেখেন, এখানে মানে ধরেন একটি রাষ্ট্রপতির কাছে দেখা করা, প্রধানমন্ত্রী দেখা করতেই পারেন। আমি মানে আপনাকে বুঝতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তো একাধিকবার দেখা করেছেন, এটা আজকে প্রথমবার না। তবে প্রশ্নটা তখনই জাগে যখন মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখা করতে যান, তখন যদি সাথে অ্যাটর্নি জেনারেল থাকে এবং যদি আইনমন্ত্রী থাকে, এবং তার আগে যদি এরকম একটা 16তম সংশোধনী আইনে একটা বিতর্ক তৈরি হয়, তখন মানুষের মধ্যে কিন্তু একটা প্রশ্ন
জাগে যে নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী বিষয়টি নিয়ে রাষ্ট্রপতির সাথে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রধান বিচারপতির সঙ্গে বৈঠক করে। আমি এটাকে অবাক হয়েছে, কারণ দুই দিক থেকে একটা জিনিস, দুই দিক থেকে আমি বিষয়টাকে দেখি। একটা হচ্ছে একজন রাজনীতিবিদ তিনি মাননীয় প্রধান বিচারপতির সাথে দেখা করতে পারেন কিনা। আমরা যেটা সাধারণ নাগরিক হিসাবে বুঝি, বিচারপতিরা এক ধরনের খুব কনফাইন্ড জীবন যাপন করেন। আমার সাথে বিচারপতি চৌধুরীর ব্যক্তিগত সখ্যতা ছিল, পরিচিত ছিল, কিন্তু যিনি যখন আপিলের ডিভিশনে ছিলেন কোনোদিন তাকে আমি একদিন হ্যালো পর্যন্ত বলিনি। এটাই হচ্ছে বোধহয় সম্ভবত পারসেপশন, মানুষ বিচারপতিরা আলাদাভাবে নিজেদের, এটাই নরম, বিচারপতিরা আলাদাভাবে থাকেন, তারা সাধারণ মানুষের কাছে ওইভাবে যান না। কারণ সাধারণ মানুষের কাছে গেলে অনুষ্ঠানে যদি আপনি যান তাহলে এক ধরনের অন্য ধরনের ইমেজ তৈরি হতে পারে, পক্ষপাতিত্ব এই কারণে করা হয়েছে, ইন্টারেস্ট হতে পারে। আবার একই সাথে এটাও একটা প্রশ্ন যে মাননীয় বিচারপতি তাকে অনুমতি কেন দিলেন? অনুমতি ছাড়া তো নিশ্চয়ই ওবায়দুল কাদের সাহেব যেতে পারতেন না। তাহলে বিষয়টা দুই দিক থেকে আমাদের দেখতে হবে যে মাননীয় বিচারপতি তাকে অনুরোধ জানিয়েছে, তাকে অনুমতি দিয়েছেন এবং তারপর ওবায়দুল কাদের সাহেব গেছেন। আমি মনে করি দুই দিক থেকে বিষয়টা ঠিক হয়নি, ওবায়দুল কাদের সাহেবের যাওয়াটা উচিত হয়নি। তবে এটা এমন একটা সময় তিনি গেলেন যখন এটা নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এটা নিয়ে একটা রাজনীতিবিদদের মধ্যে রাজনীতি শুরু হয়েছে। বিএনপির মহাসচিব বলেছে বৈঠক নজিরবিহীন বলে তারা অনেক কথা বলে। নজিরবিহীন যদি বিএনপির পক্ষ থেকে কথাটা নজিরবিহীন হিসাবে আখ্যায়িত করা হলেও আমি মনে করি এর মধ্যে অতিরঞ্জিত কিছু না, কারণ এটা অতীতে কখনো এরকম হয়েছে বলে আমার অন্তত জানা নেই। একটা রায় হওয়ার পর এমনি হয়তো দেখা সাক্ষাৎ হতেই পারে, আমরা যে কোনো অনুষ্ঠানে একজন বিচারপতির সাথে একজন রাজনীতিবিদদের দেখা হতে পারে, জাতীয় অনুষ্ঠানে দেখা হতে পারে, বঙ্গভবনে আমরা দাওয়াত পাই, আমরা দেখা হতে পারে। কিন্তু একটা রায় যখন হলো এবং সেই রায়টা নিয়ে যখন রাজনীতি হচ্ছে দেশে কোট আনকোট, তখন একটা বড় দলের, সরকারি দলের মহাসচিব, সাধারণ সম্পাদক তিনি যদি প্রধান বিচারপতির সাথে দেখা করতে যান, তখন কিন্তু সাধারণ মানুষের মনে প্রশ্নটা জাগে যে তাহলে উনি কেন দেখা করতে গেলেন, উদ্দেশ্যটা কি? আবার এটাও ঠিক যে মাননীয় বিচারপতি তাকে অনুমতি দিলেন দেখা করার জন্য, কথা বলার জন্য, সেটাও বা কেমন? একই সাথে আবার এটাও প্রশ্নটাও থেকে যায় যে মাননীয় প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতির সাথে দেখা করতে যান, যখন আইনমন্ত্রী থাকেন, যখন অ্যাটর্নি জেনারেল থাকেন, তখন কিন্তু একটা প্রশ্ন ওটা স্বাভাবিক যে তাহলে তার আলোচনাটা কোন বিষয় নিয়ে? তাহলে কি আলোচনাটা হয়েছে 16তম সংশোধনী নিয়ে? তাহলে কি আলোচনাটা হয়েছে যে বিষয়গুলো উত্থাপিত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে? যেমন বলা হচ্ছে নাকি বন্যা পরিস্থিতি নিয়ে, নাকি বন্যা পরিস্থিতি নিয়ে, এর ব্যাখ্যাটাও কিন্তু দেওয়া হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী প্রেস সচিবের পক্ষ থেকে এটা ব্যাখ্যা দেওয়া হয়নি, সাধারণ সম্পাদক আওয়ামী লীগের তিনিও কোনো ব্যাখ্যা দেননি, অ্যাটর্নি জেনারেল কোনো ব্যাখ্যা দেননি। অর্থাৎ এমনকি মাননীয় রাষ্ট্রপতির বক্তব্য আমরা কোথাও পাই। আপনার কাছে আবারও আসবো মিস্টার চৌধুরী, আপনি যদি একটু বলেন। আচ্ছা, আমি প্রথমেই ওই যে আপনি একটা কথা বলেছিলেন যে প্রধান বিচারপতি ইনস্টিটিউশন না ব্যক্তি, এখানে হ্যাঁ অবভিয়াসলি উনি ইনস্টিটিউশন, কিন্তু যখন বেঞ্চে বসেন তখন কিন্তু সকলেই সমান। তার প্রধান বিচারপতি বলে তার রায় বা তার অবজারভেশন যে কোনো প্রায়োরিটি পাবে বা প্রেফারেন্স পাবে সেটা কিন্তু না, প্রত্যেকেরই সমান। ও যদি না পায় তাহলে তার রায় নিয়ে এত কথা হচ্ছে কেন? রায় নিয়ে এত কথা হচ্ছে না। এখানে আপনি দুটো জিনিস আলাদা প্রথমে বলেছি, রায় আর পর্যবেক্ষণ। অন্যদের পর্যবেক্ষণ তো সম্পূর্ণ রেলিভেন্ট পর্যবেক্ষণ। একমাত্র প্রধান বিচারপতির নিজস্ব পর্যবেক্ষণই রয়েছে, যেটা বলেছি যোজন মাইল দূরে। যেখানে রাজনৈতিক কথা রয়েছে, যেমন উনি বলেছেন পার্লামেন্ট ইজ ডিসফাংশনাল। এটা কি কোনো ইস্যু ছিল? বলেন, কোনো ইস্যু ছিল না। উনি বলেছেন পার্লামেন্টের এখানে ইস্যু ছিল না কেন? না ইস্যু। আমাকে পার্লামেন্ট বিচারপতি অনুসন্ধান করবে, পার্লামেন্ট তো আছে এখানে। পার্লামেন্টের ডিসফাংশনাল। শোনেন, পার্লামেন্ট রাষ্ট্রবিজ্ঞানী কি বলে আমাদের সংসদ? আচ্ছা ঠিক আছে, আমি শেষ করছি। আমাকে শেষ পাবলিক পারসেপশন হচ্ছে তাই। শুনুন, আমাকে শেষ করতে আমাকে একটু শেষ করতে দেন পরে। পার্লামেন্ট যদি ডিসফাংশনাল হয় তাহলে তো ওনারই অস্তিত্ব নাই। এই পার্লামেন্ট মহামান্য রাষ্ট্রপতিকে অ্যাপয়েন্ট করেছে, সেই মহামান্য রাষ্ট্রপতি যেটা আজকে খায়রুল হক সাহেব বলেছেন, প্রাক্তন প্রধান বিচারপতি, তাহলে তো রিপাবলিকই নাই। ডিসফাংশনাল মানে অকার্যকর আর অবৈধ এক জিনিস না। আমি শব্দটা ব্যাখ্যাটা কনস্টিটিউশনাল। এখন যদি আমার কথায় যদি আপনারা, আমি জানি আমি যদি আপনাদের কথায় ইন্টারফেয়ার করি তাহলে তো আমি শেষ করি।
রিপোর্টে অনেকবার বলা হচ্ছে আমাদের সংসদ ঠিক মতো চলছে না, ঠিক মতো চলছে না। এক জিনিস, ডিসফাংশনাল মানে অকেজো কাজ করছে না, ডিসফাংশনাল অকার্যকর, অকার্যকর হলে ওনার যে বেতন ভালো কিছুদিন আগে, এটা কিভাবে হলো? এই পার্লামেন্ট যদি ডিসফাংশনাল হয় তাহলে আপনার কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন আমাদের স্পিকারকে কিভাবে সভাপতি বানালো? আন্তর্জাতিক পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন কিভাবে সাবির হোসেন চৌধুরী সাহেবকে আপনার সভাপতি বানালো? এবং আরেকটা মারাত্মক কথা উনি বলেছেন পার্লামেন্ট সম্পর্কে, এই পার্লামেন্টে অনেক ভেটারান রাজনীতিবিদ আছে, এটা তো অনস্বীকার্য, অবশ্যই অনেক আছেন, তাদেরকে উনি ঢালাই বলেছেন যে তারা সকলেই ইম্যাচিউর। সুতরাং এই কথা যিনি বলেন তার ম্যাচিউরিটি সম্পর্কিত প্রশ্ন আসে। উনি দেশকে বলেছেন পঙ্গু সমাজ, যে সমাজ আজকে সারা পৃথিবীতে আপনার বলছে যে এই সমাজ একটা রোল মডেল ডেভেলপমেন্টের, সেই সমাজকে উনি পঙ্গু সমাজ বলেছেন। উনি মহিলা পার্লামেন্টারিয়ানদের ব্যাপারে কথা বলেছেন, এবং সবচেয়ে যেটা আপত্তিকর, উনি বলেছেন কারো একক নেতৃত্বে দেশ স্বাধীন হয়নি। এখানে উনি পুরো একটা পৃষ্ঠা বলেছেন, এবং সেখানে আব্রাহাম লিঙ্কনের স্ত্রী ম্যারি টডের কথা বলেছেন যে তার স্বীকৃতি আছে, অন্য 4 জনের স্বীকৃতি আছে, কিন্তু আমাদের সমাজে একমাত্র এক ব্যক্তিকে নিয়ে আমরা এই করছি, অন্য কারো স্বীকৃতি নেই। এটা অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ। যে দেশের এটা সারা পৃথিবী জানে, কালকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে যারা এইসব কথা বলে তাদের ইয়াহিয়া খানের বক্তব্য যাওয়া উচিত। 71-এ আমি লন্ডনে ছিলাম, আমার সারা পৃথিবীর সমস্ত পত্রিকা দেখার সুযোগ হচ্ছে। সারা পৃথিবী জানে যে এর নেতৃত্ব দিয়েছেন এক ব্যক্তি, এবং উনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেখানে আমি একটু বাইরের প্রসঙ্গ তুলি, আপনার বলেন আপনি। হ্যাঁ, বাইরের প্রসঙ্গ তুলি। আপনার বলশেভিক বিপ্লবে লেনিনের সাথে তো ট্রটস্কিও ছিলেন, স্ট্যালিন ছিলেন, তো সকলেই ছিলেন, কিন্তু নেতৃত্বে কে ছিলেন? লেনিন। সারা পৃথিবী জানে যে বলশেভিক বিপ্লবের নেতৃত্বে ছিলেন লেনিন। আপনার কিউবান বিপ্লবে আমরা যদি দেখি, তার সাথে আরো 49 জন কমরেড ছিলেন, এবং সেই মতো আপনার ওই যে মতন আন্তর্জাতিক বিপ্লবী ছিলেন, কিন্তু নেতৃত্ব ছিলেন ফিদেল ক্যাস্ট্রো। সিমিলারলি আপনার ANC আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের অনেক লোক ছিল, কিন্তু নেতৃত্বে কে ছিল? আপনার নেলসন ম্যান্ডেলা। সুতরাং আমাদের এইটাও এই নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু। এই ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। এবং আমরা এখানে থামুন, আমরা এই আলোচনা শুরু করি। যখন বলা হয় সংসদ ডিসফাংশনাল, রাষ্ট্রবিজ্ঞানের ব্যাখ্যা কি দাঁড়ায় আসবে? না, ডিসফাংশনালিটিস আমরা বলি, যেমন সংসদ হ্যাজ স্পেসিফিক ফাংশন, কনস্টিটিউশনে এটা বলে দেওয়া আছে। আপনাকে দুটো জিনিস দেখতে হবে, একটা হচ্ছে কনস্টিটিউশন as specified functions, you see, আরেকটা হচ্ছে যে ওটার বাইরে কি করছে, you see, যেমন আপনি ধরেন রুলস অফ প্রসিডিওর আছে, ওগুলো আলাদা। হাউ এ পার্লামেন্ট শুড রিয়েলি, ফার্স্ট ডিউটি অফ অল পার্লামেন্টস ইন দ্য ওয়ার্ল্ড ইনক্লুডিং সোভিয়েট হচ্ছে রাশিয়ান অ্যাজ ওয়েল এজ চাইনিজ, ওদেরও তো পার্লামেন্ট আছে, ডেমোক্রেটিক না বাট পার্লামেন্ট আছে। ল মেকিং, আইন প্রণয়ন করা। সো বাংলাদেশে দেখেন আইন প্রণয়ন ওনারা করছেন। সো ফার্স্ট ডিসফাংশন, দে ক্যানট রিয়েলি ইনিশিয়েট এনি ল অ্যান্ড ড্রাফট এ ল। পাসিং অফ দ্য বিল আমেরিকান যুক্তরাষ্ট্রে নাম্বার 1 প্রায়োরিটি, তো সুতরাং এটা তো একটা ডিসফাংশন, মেইন ডিসফাংশন। অন্যগুলো তো হিউজ লিস্ট আছে। সেকেন্ড ডিসফাংশন, অপোজিশন। এই অপোজিশন ক্যানট বি in the parliament as a opposition as well as in the government. This is also a great dysfunction. আজ পর্যন্ত কোনো দেশে হয় নাই। You see, you can co-opt, then যেমন মাইনরিটি গভর্নমেন্ট হতে পারে, যেমন ইংল্যান্ডে যেটা হয়েছে, because you co-opt certain other people because আপনার মেজরিটি হতে পারছেন না, but at the same time you don't want to show that it's a coalition government. সেখানে একটা হচ্ছে। বাংলাদেশে কি হচ্ছে, এটা কি ধরনের, যে আমরা দেখছি যে এরা মিনিস্টারও আছে, প্রধানমন্ত্রীর দূত আছে, সবই আছে, আবার অ্যাট দ্য সেম টাইম এটা একটা ডিসফাংশন। ডিসফাংশনালিটি ইজ নট মিনস ইলিগ্যালিটি, ইট ইজ লিগ্যাল, কনস্টিটিউশনই বৈধ। সুতরাং এই আরো অন্যগুলো তো আমি বললাম না, কারণ এগুলো বললে তো আপনিও জানেন সবই বিগ লিস্ট আছে। এবং তাদের আরেকটা কাজ হচ্ছে, দেখেন কোন দেশে এই যে বরাদ্দগুলো, টাকা বরাদ্দ স্ট্রেট টু দ্য মেম্বার্স অফ দ্য পার্লামেন্ট, কোন দেশে হয় না।
এখানে বরাদ্দ যেটা দিয়েছে, থোক বরাদ্দ 3 কোটি না কত কোটি একটা টাকা দিয়ে সেটা তো ডিসফাংশনের সাথে কোনো ডিসফাংশন, কারণ তাদের কনস্টিটিউয়েন্সির যে ম্যান্ডেট, উনি তো ইংল্যান্ডে ছিলেন, ইটস ভেরি পাওয়ারফুল ওয়েপন। জি, একজন দর্শক যোগ দিয়েছেন, তার ফোনটি নিয়ে আমরা আলোচনায় ফিরবো। হলো, কে বলছেন? জনতন্ত্র গণতন্ত্রের পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে বলছেন? জি, আমি জীবন বলছিলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে। মিস্টার জীবন বলুন। আমি তারেক রহমান স্যারের সাথে কথা বলবো। স্যার বলেছেন যে উনি ষোড়শ সংসদে নিয়ে প্রশ্ন করা হয়েছিল, আলোচনা ছিল বা ইস্যুটা ছিল ষোড়শ সংসদে ইস্যু, কিন্তু আমাদের প্রধান বিচারপতি যেই প্রণীত প্রজাতন্ত্রের একজন কর্মচারী বা কর্মকর্তা, যাই হোক, ওনাকে ওনার যে সব রুলস রেগুলেশন মেনটেন করে কথা বলবার কথা, এখানে বাংলাদেশের সভাপতি রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোট করে কথা বলার বিষয়ে স্বপ্রতিনিধি হয়ে কোন আদালত এই ধরনের কথা বলে কিনা, কোন দেশে আছে কিনা নদীর, সেটা আমি স্যারের কাছে জানতে চাই। আর দ্বিতীয় বিষয় হচ্ছে রাষ্ট্রপতি কাছে প্রধানমন্ত্রী বা অন্য যে কেউ কি ধরনের আশ্চর্যজনক কোন বিষয় তৈরি করেছে, এই বিষয়টা আর কি যদি একটু বলতেন। জি, মিস্টার জীবন, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। তারেক শামসুর রহমান তার উত্তর দিবেন, কিন্তু বিরতির পরে। প্রিয় দর্শক, জনতন্ত্র গণতন্ত্র এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আজকে আমরা কথা বলছিলাম ষোড়শ সংশোধনী বিতর্কের শেষ কোথায়। আমাদের সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসি। প্রিয় দর্শক, দেখছেন জনতন্ত্র গণতন্ত্র, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। কথা বলছিলাম ষোড়শ সংশোধনীর রায় বিতর্কের শেষ কোথায়। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে ডক্টর তারেক শামসুর রহমান, একজন দর্শক মিস্টার জীবন আপনাকে মিস্টার জীবন দুটো প্রশ্ন করেছেন। একটি প্রশ্ন ছিল এরকম যে আমাদের প্রধান বিচারপতি যেভাবে কথা বলেন এবং যেভাবে তিনি বলে আসছেন বারে বারে, তো সেটা উনি বলতে পারেন কিনা, এরকম অতীতে কোনো এক্সাম্পল আছে কিনা। দেখেন, এরকম অনেক এক্সাম্পল আমি আপনাকে দিতে পারবো। পাকিস্তানের জাস্টিস ইফতেখার ছিলেন প্রধান বিচারপতি, তিনিও অনেক জাজমেন্টে এরকম কথা বলেছেন, এগুলো আছে। বর্তমান নওয়াজ শরীফকে নিয়ে যে ঘটনাটা ঘটলো, তাকে যে অপারেশন হলো, সেখানে এরকম মন্তব্য আছে। ইভেন কি আমি আরেকটা এক্সাম্পল আমি দিতে পারি, জার্মানির চ্যান্সেলর ডক্টর কোল, তাকে কোর্ট বলেছিল আপনি দুর্নীতিগ্রস্ত। এটা কগনিজেন্সিতে নিতে পারি আমরা, আছে এরকম ঘটনা। ইন্দিরা গান্ধীর তার যে সেই একসময় রুল নিয়ে জাজ হাইকোর্টে একটা রায় ছিল ভারতের, এরকম এক্সাম্পল আছে। বিচারপতিরা কখনো কখনো এই ধরনের রায় দেন, দিতে পারেন, রায় দিয়ে কথা বলতে পারেন, মন্তব্য করতে পারেন। সুতরাং এটা অমূলক কিছু নয়, তবে তাদেরও এমন কিছু করা উচিত না যেটা নিয়ে বিতর্ক সৃষ্টি করতে পারে। এটা হচ্ছে বটমটা লাইন। নিশ্চয়ই আমরা অতীতে বিচারপতিদের, আরো তো অনেক বিচারপতি, প্রধান বিচারপতি ছিলেন, ওনার আগে যিনি ছিলেন, তার আগে যিনি ছিলেন, এই ধরনের কমেন্ট কারো মুখ থেকে শুনেছি বলে আমার অন্তত জানা নেই। আরেকটা হলো যে তিনি বলেছেন যে রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন, যে দেখা করার মধ্যে যে আমি যেটা বুঝতে পেরেছি তার প্রশ্নের মধ্যে, যে এটা কোনো মেসেজ তৈরি করছে কিনা, এক্সাম্পল করতে পারে কিনা বা মেসেজ তৈরি করছে কিনা। এটা আমি আগেও বলেছি যে রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী দেখা করাটা এটা রুটিন ওয়ার্ক। সাধারণত মাননীয় প্রধানমন্ত্রী যখন বিদেশ সফর করে আসেন, তার একটা উনি তার ফিডব্যাকটা উনি রাষ্ট্রপতিকে দেন, রাষ্ট্রপতিকে অবহিত করেন, এবং সময় সময় রাষ্ট্রপতির সাথে তার দেখা হয়। কিন্তু তিনি এমন একটা সময় দেখা করতে গেলেন যখন এই 16তম সংশোধনী নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে, এবং তার সাথে সাথে ওখানে আইনমন্ত্রী ছিলেন, অ্যাটর্নি জেনারেল ছিলেন। এটা একটা, আমাদের সঙ্গে একজন দর্শক আছেন, তার প্রশ্নটি আমরা নিব। আর কে বলছেন? পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। কে বলছেন? জি, আসসালামু আলাইকুম। আমার নাম নুরুল ইসলাম, আমি ঢাকা থেকে বলছি। বলুন। যে আমরা সাধারণত জানি কোন আন্দোলনে সাধারণত একজনই নেতৃত্ব দেন, কোন পরিবারে একজনই কর্তা থাকেন, কোন অর্গানাইজেশনে একজন বস থাকেন। নেতা অনেক থাকতে পারে, আমাদের নেতা নিয়ে প্রশ্ন না, আমার নেতৃত্ব নিয়ে কথা। মাননীয় বিচারপতি, উনিও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, উনিও প্রধান বিচারপতি একা। ওনার এখানে কোনো দ্বিতীয় নেতৃত্ব আছে কিনা আমাদের জানা নাই। উনি কিভাবে সে এত বছর পরে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব নিয়ে উনি প্রশ্ন তুললেন, এই আমার প্রশ্ন নম্বর 1। এবং দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো,
ষোড়শ সংশোধনীর যে মূল বিষয়ের বাইরে যে অবজারভেশনগুলি দেওয়া হয়েছে সেগুলি যুক্তিযুক্ত কিনা, এই প্রশ্ন জনাব তারেক শামসুর রহমানের মাধ্যমে আমি প্রধান বিচারপতির কাছে এটা করতে চাচ্ছি। জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। যদি আপনি আচ্ছা, আমি একে একে জবাব দিচ্ছি। আগে তবে প্রফেসর তারেক শামসুর রহমান সাহেবের কথা বলি। যে জার্মান চ্যান্সেলর যে কথাগুলো বলে, জার্মান চ্যান্সেলরের মামলায় যে উনি খুবই প্রাসঙ্গিক ছিল। প্রাসঙ্গিক কথা তো বলতেই পারে, সেটা অবিটারি হোক বা রেশিও মানে জাজমেন্টের হোক। ইন্দিরা গান্ধীর ব্যাপারেও প্রাসঙ্গিক ছিল। এখানে তো উনি সম্পূর্ণ, আমি যেটা বলছি, যোজন মাইল দূরে যে উনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাস, মানে এমন কিছু নাই। তার 90% লেখনী এই রায়ের, এই মামলার যে রেলেভেন্সি ছিল তার থেকে অনেক অনেক দূরে। এখানে দেখেন, এখানে একটা কথা বলি। না প্লিজ উনি বলুন। হ্যাঁ, একটু আপনি পরে বলুন, তাহলে আবার ইটা নষ্ট হয়ে যাবে, ফ্লোটা নষ্ট হয়ে যাবে। এই প্রফেসর আতাউর রহমান সাহেব বলেছেন ওই ইসের কথা, চিফ জাস্টিস মার্শালের কথা বলেছেন, সেই আমেরিকার ইতিহাসে সবচেয়ে ফেমাস জাজমেন্ট নাগরি বনাম মেডিসিন। ওইখানে কিন্তু দেখেন, ওইখানে উনি যে কথাগুলো বলেছেন চিফ জাস্টিস মার্শাল, সেই কথাগুলো একান্তই রায়ের ভিত্তিতে। এটা আমরা বুঝে গেলাম, পরে আলোচনা যে দুটো কথা বলেছে আমরা বুঝেছি। আচ্ছা, এইটা এবং সেইখানে কিন্তু তখন ওই জেফারসন সাহেব ছিলেন, উনি তখন জেফারসন, উনি একটা কথা বলেছেন যে জুডিশিয়াল টিরানির মতো টিরানি হতে পারে না। এই কথাটাই আজকে আমাদের বারবার মনে হচ্ছে। প্রফেসর আতাউর রহমান সাহেব যেটা বলেছেন যে পার্লামেন্ট আইন প্রণয়ন করছে না, এটা কি সঠিক? এটা মাত্র সঠিক নয়। প্রত্যেক পার্লামেন্টে নতুন কোনো না কোনো আইন কিন্তু প্রণয়ন হচ্ছে। সুতরাং এটা তো ঠিক নয় যে পার্লামেন্ট ডিসফাংশনাল হয়ে গেছে, আইন প্রণয়ন করছে না। এবং সেগুলো আইন হয়েছে। এবং এই যে বাজেটগুলো হচ্ছে, বাজেটগুলো কি আইন নয়? বাজেটও কিন্তু ফাইন্যান্স অ্যাক্ট। তাহলে তো দেশে চলতো না যদি আইন প্রণয়ন করতে, আইন প্রণয়ন না করতে। উত্তর তো সোজা, সবাই জানে কথাটা। উনি বলছেন যে থিওরিটিক্যালি, তাত্ত্বিকভাবে ওরা তো আইন প্রণয়ন করছে। আপনি বাজেটটাই দেখেন, আমি পিছন দিক দিয়ে যাই। এবারের যে বাজেট খেলাটা হলো, আমি দেখলাম যে পার্লামেন্ট শুধু কতগুলো ক্রিটিসিজম করলো, যে কিন্তু মন্ত্রী, অর্থমন্ত্রী বললো না এগুলোই সব হবে। এবং দেন প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী দুজনেই শাসন বিভাগের, তারা বললো যে না এগুলো আমি ঠিক করে দিচ্ছি, ঠিক আছে। তারপরে আর কোনো কথা বলছে, সবাই পাস। এবং একই ইয়েতে দুটো সেশনেই পাস হয়ে গেল, দুটো দিনে। এবং আমি তো অবাক হয়ে গেলাম যে কেউ কোনো ভালো প্রপোজাল দিতে পারলো না। আইন তো নিজেরা করেই নেই, কারণ অর্থ বিল করা ইজ এ কঠিন ব্যাপার। আচ্ছা, তারপরে উনি বলছেন আরো আইন করছে। আমি যে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আবার আলোচনা করছি। প্রত্যেকে বলছেন, পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলছিলাম ঢাকা ধানমন্ডি থেকে। আমি ডক্টর আতাউর স্যারকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি, সাবেক বিচারপতি মানিক স্যার যে কথাটা বললেন, আমাদের প্রধান বিচারপতির রায় নিয়ে কারো দ্বিমত নাই। বিচারপতি খায়রুল হক সাহেব, আইনমন্ত্রী এবং সকলেই রায় থেকে অ্যাকসেপ্ট করলেন, কিন্তু পর্যবেক্ষণ নিয়ে সবার দ্বিমত। পর্যবেক্ষণ তো রায় নয়, পর্যবেক্ষণ তো মতামত বা রেফারেন্স। বাট আমরা যদি রেফারেন্সটা নিয়ে যদি এত বেশি হইচই করি, তাহলে আমরা রায় থেকে কি ইগনোর করছি না? বাট যেখানে পার্লামেন্টের ব্যাপারে যে প্রশ্নটা করেছে ডিসফাংশনের বাংলা মিনিংটাকে যদি আমরা অন্য অর্থে নিয়ে যাই, তাহলে সেটা তো আসলে যে নেক্সট জেনারেশনকে আমরা কি এক্সাম্পলটা রেখে যাচ্ছি। যে রায়টা প্রধান বিচারপতি দিয়েছে, উনি রেফারেন্সের কারণে উনি 400 পৃষ্ঠা বা 500 পৃষ্ঠা দিয়েছে, এটা উনি দায়িত্বপ্রাপ্ত রেফারেন্স দিয়েছে। আর অন্যান্য যারা ওনার সাথে ছিলেন, ওনাদের মতামত দিয়েছে। কিন্তু আমার কথা হচ্ছে, যদি রায়টা আমরা মেনে নিতে পারি, পর্যবেক্ষণ নিয়ে আমাদের দ্বিমত যদি থাকে, সেটাকে কি আমরা ইগনোর করতে পারতাম না? জি, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করবার জন্য। যদি বলেন আপনি। আচ্ছা শুনেন, এখানে রায়ের, যেটা আগেই বলেছি, রায়ের সাথে সবাই একমত। রায় সঠিক কি বেঠিক সেটা তো যদি রিভিউ করে তখন দেখা যাবে, সেটা নিয়ে প্রশ্ন না। কিন্তু যেসব অবজারভেশন উনি মাইলের পর মাইল বিভিন্ন কথা, উনি কিছুদিন আগে বলেছিলেন যে উনি রাজনৈতিক বক্তব্য দিতেই থাকবেন। ইনফ্যাক্ট তার রায়ে কিন্তু, তার অবজারভেশন কিন্তু তার একার 400 পৃষ্ঠা অবজারভেশন, অন্য কেউ শেয়ার করেনি।
সেই কথাগুলি কিন্তু উনি এখানে দিয়েছেন, যে তার সমস্ত 3 বছর ধরে যেসব কথা বলেছেন, যে আইনের শাসন নাই, দেশের বিচার বিভাগ পঙ্গু ইত্যাদি ইত্যাদি, ওই কথাগুলি উনি সব এনেছেন অপ্রাসঙ্গিকভাবে। এটার আদৌ কোনো ছিল না। এটা করে উনি জনমনে একটা কনফিউশন সৃষ্টি করেছেন। এখানে আরেকটা কথা বলি, দুজনই আপনার পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক। এখানে সেপারেশন অফ পাওয়ার একটা তত্ত্ব আছে, যেটা মন্টেস্কু বলেছিলেন। সেটা যতদূর দ্বারা উইথ চেকস এন্ড ব্যালেন্স, প্রত্যেকে তার নিজস্ব সীমানার মধ্যে থাকবে, বুঝলেন? চেকস এন্ড ব্যালেন্সের একটা ব্যাপার আছে, যে কিন্তু প্রত্যেকেই তার নিজের সীমানার মধ্যে থাকবে। এইখানে প্রধান বিচারপতি তার নিজস্ব সীমানা, তার এই অবজারভেশনগুলো করতে যে নিজস্ব সীমানা মারাত্মকভাবে অতিক্রম করেছেন। উনি নিজেই সেপারেশন অফ পাওয়ারের কথা বলেছেন, অথচ উনি নিজেই সেপারেশন অফ পাওয়ারের যে সীমানা, সেটা লঙ্ঘন। সীমানা কি কোনো সুনির্দিষ্ট করা আছে? এইটা সীমানা, সীমানা বাইরে অতিক্রম হবে। শুনুন, সীমানা যেটা ওই মন্টেস্কু সাহেব বলেছেন, যে যদি ক্ষমতা এক ব্যক্তির মধ্যে যদি কক্ষিগত থাকে, দ্যাট এনসিউ স্টিল, এই কথাটাই মন্টেস্কু সাহেব বলেছেন। সীমানা সংবিধানে লেখা আছে কার কোথায় কত দূর যাবে এবং কোথায় থামতে হবে। এটা যে নির্দিষ্ট করা নাই তা নয়, এটা পরিষ্কারভাবে এক্সিকিউটিভ গভর্নমেন্ট অর্গান কি করবে, লেজিসলেটিভ অর্গান কি করবে, বিচার বিভাগ কি করবে। উনি যখনই এই ব্যাপারে এক্সিকিউটিভ ব্যাপারে, হ্যাঁ, তার তো জুডিশিয়াল রিভিউ করার ক্ষমতা আছে, কিন্তু যখন উনি এই ধরনের মন্তব্যগুলো করলেন যেগুলো আদৌ রেলিভেন্ট ছিল না টু দ্য ইস্যু, সবচেয়ে বড় কথা রেলিভেন্ট ছিল না টু দ্য ইস্যু, রেলিভেন্স থেকে উনি, আপনি এখানে যেটা বলছি, অন্য 6 জনের অবজারভেশনগুলো দেখেন, প্রত্যেকের কিন্তু রেলিভেন্ট, প্রত্যেকের অবজারভেশন রেলিভেন্ট। শুধুমাত্র সিনা বাবুর অবজারভেশন একদম রেলিভেন্সির থেকে হাজার মাইল। নিউ ইয়র্ক থেকে একজন দর্শক আমাদের অনুষ্ঠানে যোগ দিয়েছেন, আমরা প্রশ্ন করতে চান, যে বলুন, আপনি নিউ ইয়র্ক থেকে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আমি নিয়াজ খান। আমি আমার রেসপেক্টেবল জাস্টিস মানিক সাহেবকে একটা প্রশ্ন করতে যাচ্ছি। জি, প্রশ্নটা করে ফেলুন। জি জি, আমি আপনারা সবসময় যে প্রশ্নটা গত 4-5 দিন থেকে দেখতেছি, ওনারা ডিফেন্ড করতেছে সংসদকে। এই সংসদের কোন কমিটি আদৌ কি গত 10, 15, 20 বছরে কোন অবৈধ ঘটনা, যেমন এই যে হাজার টাকা চুরি হলো, ওই বিসমিল্লাহ গ্রুপ কি করলো, এমন কোন কাউকে কি ওনারা সংসদীয় কমিটিতে ডেকে প্রশ্ন করছে? বা কোন মন্ত্রী বা কোন এই যে মদ্যপ মন্ত্রী, বা শুনলাম আরেকজন এমপি বাংলাদেশের সবচেয়ে বড় মাদক ব্যবসায়ীর সাথে জড়িত, আদৌ কি সংসদ একটা প্রশ্ন করতে পারছে? মানে আমাদের 16 কোটি মানুষকে দেখাইতে পারছে? এটা তো আমাদের বঙ্গবন্ধু স্বপ্ন ছিল না? এই যে উনি বঙ্গবন্ধু বলে ইয়ে করতেছে, এই বিচারকরাই তো দলের পক্ষ থেকে কথা বলে দেশটাকে ইয়ে করতেছে। আমাদের বঙ্গবন্ধু তো আমাদের স্বপ্ন, যেমন আমরা যারা বাইরে এত কষ্ট করতেছি, এই বঙ্গবন্ধুর স্বপ্ন নিয়েই তো দেশকে দেখতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে নিউ ইয়র্ক থেকে প্রশ্ন করবার জন্য। আপনি থাকুন, উত্তরটি পাবেন। ডক্টর আতর রহমান যদি বলেন। না, আমি সঙ্গত কারণে আমি কয়েকটা বলেছি। এটাও একটা, যেমন দেখেন এই যে পার্লামেন্টারি কমিটি, কারণ অ্যাকচুয়ালি আমরা বলি প্রত্যেক লেজিসলেচার দ্য ফ্যালকাম অফ পাওয়ার, ইউ সি, দ্য মেইন শক্তিটা হচ্ছে এই যে কমিটিগুলো। আমেরিকাতে দেখছেন যে ফরেন রিলেশনস কমিটি, আমাদেরও অনেক কমিটি করা হয়েছে, এটা খুব ভালো। স্ট্রাকচারালি আমরা অনেক এগিয়ে গেছি। ফাংশনালি যে কথাটা আসছে, ডিসফাংশন, একেবারেই কোনো কাজ হচ্ছে না। যেমন ইভেন দেখেন যে 13th অ্যামেন্ডমেন্ট যখন করলো, এটা বলতে হয় দুঃখের সঙ্গে, যে সংসদীয় কমিটি বললো যে ঠিক আছে কেয়ারটেকার গভর্নমেন্টে থাকুক, সবাই তো বললো, বাট এক্সিকিউটিভ বললো না, এটা হবে না। তাই তো হলো ফাইনালি, যে ওটা 15th অ্যামেন্ডমেন্টে বাতিল হয়ে গেল। তো সুতরাং আমরা দেখছি যে পার্লামেন্টের যে পাওয়ার, এখনো বলছি যে কমিটি সিস্টেম, সেটা কিন্তু কাজ করছে না। এটাও একটা বিরাট ল্যাকুনা, অন্যগুলোর সঙ্গে সঙ্গে এটা একটা বিরাট ডিফিকাল্টি। সো ইন এ নাটশেল, আজকে যদি আপনি যদি অ্যাটেন্ডেন্স এন্ড পারফরমেন্স, আমরা তো বিভিন্ন ভাবে এই যে টিআইবি অনেক গবেষণা করেছি, আমি এর মধ্যে গেলাম না। আমি আগে করতাম, এখন আর করি না, কারণ এই ফাংশনগুলো এখন আর করে লাভ নাই। পাবলিক পারসেপশন এতই, আমরা তো পাবলিক পারসেপশন জন্য করি। যদি আমরা শেষ করবো, আমাদের সময় আর 3 মিনিট আছে। আমরা এই বিতর্ক তাহলে কোথায় নিয়ে শেষ করা উচিত বলে মনে করেন? না কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নাই, স্পেসিফিক যদি আপনি বলেন। না, এখন
এর শেষভাবে থামবে এটা? না, এটা থামার একটাই পথ, সেটা হচ্ছে দেশে অনেক বড় সমস্যা আছে, বন্যা আছে, অনেক কিছু আপনি নির্বাচন আছে। দেখেন হ্যাঁ। এই মুহূর্তে দেশে একটা বড় বন্যা এবং অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষের বানভাসী মানুষের আহাজারি টেলিভিশনের পর্দায় আমরা দেখছি। এটা নিয়ে কিন্তু কারো কোনো কথাবার্তা, রাজনীতিবিদ এটা নিয়ে কিন্তু কথা বলছেন না, সেটা সরকারি হোক বিরোধী দল, কেউ কথা বলছেন না। আমরা এখনো ওই ষষ্ঠম সংশোধনী নিয়ে বিতর্ক, উচ্চ আদালত নিয়ে বিতর্ক, জাস্টিস সিনহাকে নিয়ে বিতর্ক, এই বিতর্কের মধ্যে আমরা আমাদের কর্মকাণ্ড সীমাবদ্ধ রাখছি। শেষ কথায়, শেষটা হচ্ছে আমি যেটা বুঝি, অন্তত একজন সাধারণ নাগরিক হিসাবে আমার অভিজ্ঞতা, আমার রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে আমার ধারণা, আন্তর্জাতিক সম্পর্কে আমার ধারণাগুলো সবই যদি ফেলে দেই, শুধুমাত্র একজন নাগরিক, আমি একজন ভোটার, আমি একজন নাগরিক, আমি মনে করি যে উচ্চ আদালতের প্রতি আমাদের সবার সম্মান দেখানো উচিত। মিস্টার চৌধুরী, আচ্ছা শোনেন, এখানে আদালত বনাম সরকার কিন্তু নয়, এক ব্যক্তি বনাম আপনার এক ব্যক্তি ইনভলভ। আচ্ছা, মোস্তফা কামাল সাহেব যখন হওয়া উচিত কারণ প্রধান বিচারপতি, এটা অবশ্যই আমি আবার বলছি, এটা সরকার বনাম বিচার বিভাগ বলে যে কথাটা বলা হচ্ছে এটা মোটেও সত্য নয়। মোস্তফা কামাল সাহেব যখন প্রধান বিচারপতি ছিলেন তখন উনি আদালতেই বলেছেন যে রাজনীতি চর্চা সুপ্রিম কোর্টের, হাইকোর্টের, আজকে বলেছে যে রাজনীতির ফাঁদে পড়েছে আদালত। না, এখানে আদালতকে টানবেন না, এখানে এক ব্যক্তি, আমি আবার ইনসিস্ট করছি, এটা এক ব্যক্তি, অন্য 6 জনকে টানবেন না, সুপ্রিম কোর্টকে অনেকে টানার চেষ্টা করছে। এই মোস্তফা কামাল সাহেব বলেছিলেন, ডেনিং সাহেবও বলেছেন যে রাজনীতি চর্চা করা আপনার সুপ্রিম কোর্টের কাজ নয়। এখানে ওই মন্ত্রী দেখা করতে পারেন কিনা, মন্ত্রী কিন্তু আমরা যতটুকু দেখেছি সিনাবাবুই তাকে দাওয়াত করেছিল। আমরা মামলা যখন প্রধান বিচারপতির আদালতে, তখন তিনি নিজেই স্বীকার করেছেন যে সাকার পরিবার তার সাথে দেখা করেছে। এটা তো আমরা ভুলে যাইনি এগুলো কথা। এবং আরেকটা কথা, স্বাধীনতা যুদ্ধের কথা এসছে, প্রধান বিচারপতি কিন্তু নিজে বলেছেন যে উনি 71 শান্তি কমিটির সদস্য ছিলেন এবং উনি পাকিস্তানি হানাদারদের সাথে সহায়তা করেছেন। এটা কিন্তু তদন্ত হওয়া উচিত। এবং শেষ কথা, আজকে দেখেন অগাস্ট মাস, শোকের মাস, এই মাসে আমরা কোথায় শোক করব, কোথায় খুনিদের নিয়ে কথা বলবো, আজকে আমাদের এই কথা বলতে হচ্ছে। তবে আমি প্রফেসর তারেক শামসুর রহমান সাহেবের সাথে একমত, এটা শেষ হওয়া প্রয়োজন গণতন্ত্রের সাথে। এবং আরেকটা কথা বলি, সেদিন আমি বলেছি, আতাউর রহমান সাহেব ছিলেন, যে যদি প্রধান বিচারপতি যদি রাজনীতিতে উনি যেটা বলেছেন যে আমি বলতেই থাকবো, রাজনীতিতে ইন্টারফেয়ার করতে থাকেন, সেটা কিন্তু হবে গণতন্ত্রের জন্য ধ্বংসাত্মক। অনেক ধন্যবাদ এই মঞ্চে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। জনতন্ত্র গণতন্ত্রে আরো বেশি বেশি করে প্রশ্ন করুন, মতামত দিন, তর্ক তুলুন। কারণ আমরা মনে করি তর্কহীন আর প্রশ্নহীন সমাজ মানে মৃত সমাজ। ভুলে গেলে ভুল হবে যে গণতন্ত্র কেবল একটি সরকার ব্যবস্থা নয়, গণতন্ত্র একটি মূল্যবোধ, একটি দৃষ্টিভঙ্গি, একটি জীবন ব্যবস্থা। গণতন্ত্র মানে মত, দ্বিমত, ভিন্ন মত। আমরা প্রত্যাশা করি গণতন্ত্র হোক ভিন্ন মতের, জনতন্ত্র হোক পরমত সহিষ্ণুতার, অন্যের মতামত গ্রহণের যে সাংস্কৃতিক যোগ্যতা সম্পন্ন সমাজ। প্রিয় দর্শক, আপনাদেরকে সাথে নিয়ে জনতন্ত্র গণতন্ত্র তেমনি একটি সমাজ নির্মাণে প্রত্যাশী। অনুষ্ঠান সম্পর্কে আপনি মতামত দিন, ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং